প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইতিপূর্বে তোমরা ক্লাসগুলো দেখেছো। গার্হস্থ্য বিজ্ঞানের বিভিন্ন সমস্যা সম্পর্কে তুলে ধরেছি, তোমরা সেগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকে আমরা একটা নতুন অধ্যায়ে যাব। তার আগে তোমাদেরকে আমার পরিচয় দিচ্ছি। আমি সঞ্চিতা গায়েন, প্রভাষক, গার্হস্থ্য বিজ্ঞান, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রূপসা, খুলনা। তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়টি আমি পড়াবো। আর আজ আমরা এই তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো তৃতীয় অধ্যায়ে রয়েছে গৃহ সম্পদ ব্যবস্থাপনা। শিক্ষার্থী বন্ধুরা, গৃহ সম্পদ ব্যবস্থাপনা এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমাদের চারপাশে অসংখ্য সম্পদ রয়েছে। সেই সম্পদগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে পারিবারিকভাবে সুষ্ঠুভাবে গৃহ পরিচালনা করাকেই আমরা গৃহ সম্পদ ব্যবস্থাপনা বলছি। তাহলে সম্পদ যেগুলো রয়েছে সেগুলোকে পারিবারিকভাবেই সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করতে হবে। দেখো, অনেক সম্পদ রয়েছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। এই অসংখ্য সম্পদকে সুন্দরভাবে আমরা কাজেও লাগাতে পারি। এবার আমরা আসি, শুধু সম্পদ কি? সম্পদ বা রিসোর্স। দেখো, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে সম্পদকে আবার একটু অন্যভাবে বলা যায়। সম্পদ হলো যার বিনিময় মূল্য রয়েছে, দারিদ্র্য বিমোচনের ক্ষমতা রয়েছে এবং যা চাহিদা পূরণ করে, সাধারণত সেটাকেই আমরা সম্পদ বলছি। তাহলে সম্পদ হতে গেলে কি? বিনিময় মূল্য থাকতে হবে, অভাব মোচনের ক্ষমতা থাকতে হবে এবং চাহিদা পূরণ করতে হবে। তাহলে আমরা জানি সম্পদ আমাদের এই কাজগুলো করে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে সম্পদ কি। এখন দেখো, সম্পদের বৈশিষ্ট্য। সম্পদ যে বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছে সেগুলো হলো, এক হচ্ছে উপযোগ বা ইউটিলিটি, ক্ষমতাধীন বা আয়ত্তাধীন অ্যাক্সেসিবিলিটি, সীমাবদ্ধতা লিমিটেশন, পরস্পর পরিবর্তনশীলতা ইন্টারচেঞ্জ অ্যাবিলিটি, পরিচালনা যোগ্যতা হচ্ছে ম্যানেজিবিলিটি। তাহলে আমরা বুঝতে পারছি যে সম্পদ হতে গেলে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। শিক্ষার্থীরা দেখো, উপযোগ। উপযোগ হচ্ছে সম্পদের প্রধান বা প্রথম বৈশিষ্ট্য। দেখো, উপযোগ কি? চাহিদা মেটানোর জন্য যে ক্ষমতা, অর্থাৎ অভাব মোচনের ক্ষমতা। উপযোগ হতে গেলে কি? তাকে অভাব মোচন করতে হবে। এই অভাব মোচন ক্ষমতাকেই আমরা বলছি উপযোগ। দেখো, এই অভাব মোচন কীভাবে করা যায়? আকারের পরিবর্তন করে, সময় উপযোগী ব্যবহার দ্বারা, স্থানান্তরকরণ, চাহিদা মেটানো। তাহলে দেখো কি করছে? আকারের পরিবর্তন করছে। কেমন? একটা কাঠের টুকরো যখন ফেলে দেওয়া হয় তখন তার কিন্তু কোনো কাজে লাগে না। কিন্তু আমরা এই কাঠের টুকরোকে যখন সুন্দর নকশা করি এবং একটা জিনিস তৈরি করার চেষ্টা করি কাঠ দিয়ে, তখন তার উপযোগ কিন্তু বৃদ্ধি পাবে এই আকারের পরিবর্তন দ্বারা। সময় উপযোগী ব্যবহার দ্বারা। দেখো, সময় উপযোগী ব্যবহার জানতে হবে, অর্থাৎ আমার এই সময়ে কি প্রয়োজন। এখন কিছু
জিনিস রেখে দিলে পরবর্তীতে যদি সেটাকে আমাদের যখন সমস্যা থাকবে তখন যদি আমরা কাজে লাগাই, তাহলে দেখো সেই অভাব কিন্তু সে মোচন করছে। আবার দেখো স্থানান্তরকরণ, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার পরে সেই সম্পদটা কিন্তু আবার চাহিদা পূরণ করছে। আবার কি, এটা আমরা বিভিন্নভাবে এই উপযোগটা সৃষ্টি করতে পারি। তাহলে আমরা বুঝলাম আকারে পরিবর্তন করে, সময় উপযোগী ব্যবহার করে আর স্থানান্তরকরণ করে। এখন দেখো সীমাবদ্ধতা, প্রত্যেকের সম্পদ কিন্তু সীমাবদ্ধ, অর্থাৎ এই অল্প সম্পদ দিয়ে আমাদের সকল রকম চাহিদা পূরণ করতে হয়। তাহলে আমাদের এই সীমিত সম্পদকে কাজে লাগাতে হয়, কিন্তু সেটা সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে যদি আমরা করতে পারি, তাহলে আমরা সমস্ত সমস্যা সমাধান করতে পারবো। তারপরে দেখো ক্ষমতাধীন বা আয়ত্তাধীন, অর্থাৎ দেখো ক্ষমতাধীন কি, নিজের ক্ষমতায় অর্থাৎ নিজের কাছে থাকতে হবে, নিজের আয়ত্তে থাকতে হবে, তাহলেই কিন্তু সেটা সম্পদ হবে। সম্পদ পড়ে থাকলো, সেটা তুমি নিয়ে নিলে, এটা কিন্তু তোমার সম্পদ হলো না, এটা অন্যের সম্পদ হলো। কিন্তু তোমার সম্পদ যদি তুমি সুষ্ঠুভাবে কাজে লাগাতে পারো, সেটা তোমার কিন্তু চাহিদা পূরণ করবে, কিন্তু তুমি অন্যের সম্পদ নিতে কখনোই পারবে না। তাহলে এটা ক্ষমতাধীন বা আয়ত্তাধীনে থাকতে হবে সম্পদ। তারপরে দেখো পরস্পর পরিবর্তনশীলতা, পরস্পর পরিবর্তনশীলতা অর্থাৎ পরিবর্তনশীলতার মাঝেই কিন্তু সম্পদকে সঠিকভাবে কাজে লাগানো যায়। এর আকারের পরিবর্তন করে, স্থানের পরিবর্তন করে সম্পদকে সঠিকভাবে কাজে লাগানো যাবে। পরিচালনা যোগ্যতা, দেখো পরিচালনা যোগ্যতাটা কি, এর আগে আমরা পরস্পর পরিবর্তনশীলতার আরে একটু দেখি যে কিভাবে আমরা কাজ করতে পারি, বিকল্প সম্পদ ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের যে সম্পদ আছে তার বিকল্প ব্যবহার করা যায়। কেমন? মানুষের সম্পদ অর্থ নাও থাকতে পারে, কিন্তু অর্থ যদি নাও থাকে তাহলে সে তার কিছু যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা দিয়ে সে সম্পদকে কাজে লাগাতে পারে। যেমন পোশাক তৈরি করতে পারে, ছেলে মেয়েদের পড়াতে পারে, এই বিষয়গুলো সে করতে পারে। সম্পদের বিকল্প ব্যবহার, দেখো তোমার কাছে 10,000 টাকা আছে, এটাতে তুমি হয়তো বেড়াতে যাওয়ার কাজে লাগাতে চাচ্ছ, কিন্তু এর বাইরেও কিন্তু তুমি অনেক কাজ করতে পারো, বিকল্প ব্যবহার করতে পারো। যেমন জ্ঞান দক্ষতা কাজে লাগাতে পারো, ঘর সাজানোর কাজে লাগাতে পারো, তাহলে তুমি বেড়াতে না যেয়ে এই কাজগুলো করতে পারো। সম্পদ পরস্পর সম্পর্কযুক্ত নির্ভরশীল, অর্থাৎ সম্পদ কিন্তু সম্পর্কযুক্ত, অর্থাৎ কাজের সাথে, সময়ের সাথে, শক্তির সাথে সম্পর্কযুক্ত। সময়কে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে আমরা সম্পদটাকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারছি, কিন্তু সময়টাকে যদি আমরা কাজে না লাগাই তাহলে আমরা এই কাজগুলো করতে পারবো না। আমার শারীরিক দক্ষতা থাকতে পারে, কিন্তু আমি কাজ করছি না, আমার সম্পদ যা আছে তাকে আমি কাজে লাগাচ্ছি না, তাহলে কি সেটা সম্পদ হবে? তাহলে সেটা আমার কি করতে হবে, সেটাকে আমাদের পরস্পর সম্পর্কযুক্ত মনে করতে হবে, যে একটার সাথে আরেকটার সম্পর্ক রয়েছে। দেখো রূপান্তর সৃষ্টি, অর্থাৎ যা আছে তার পরিবর্তন করা যায়, যদি পরিবর্তন করে চাহিদা পূরণ করা যায় তাকে আমরা বলছি সম্পদ। এছাড়া বহুবিধ ব্যবহার, অনেক রকম সম্পদ কিন্তু নানাভাবে ব্যবহার করা যায়। অর্থাৎ দেখো আমরা প্রতিদিন টেলিভিশন দেখি, এই টেলিভিশন শুধু দেখার মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমাদের যদি শিক্ষামূলক কিছু জিনিস থাকে, কিছু চাহিদা পূরণ করে সেই রকম কিছু বস্তু থাকে, আমরা দেখে সেই কাজে লাগাই, তাহলে আমাদের কিন্তু এই টেলিভিশনটাকে আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারছি। কিন্তু যদি আমরা শুধু দেখার জন্যই দেখি তাহলে কিন্তু এটা সম্পদ হবে না। তারপরে দেখো বিনিময়, অর্থাৎ বিনিময় করা যায়, আদান প্রদান করা যায়, এই সম্পদের দ্বারাই ভালো কিছু কাজ করা যায়, এটা বিনিময়ের মাধ্যমে।
তাহলে আমরা সম্পদের বৈশিষ্ট্য সম্পর্কে একটা সুন্দর ধারণা পেলাম। এখন দেখো সম্পদের শ্রেণীবিভাগ। সম্পদকে সাধারণত 3টি শ্রেণীতে বিভক্ত করেছি। মানবীয় ও বস্তুবাচক সম্পদ, অর্থনৈতিক ও অর্থনৈতিক সম্পদ, উৎস অনুসারে সম্পদ। কেমন দেখো, আমরা বই সাধারণত এই শ্রেণীবিভাগগুলো পেয়ে থাকি। মানবীয় সম্পদ ও বস্তুবাচক সম্পদ। মানবীয় সম্পদটা কি? মানসিকতার সাথে সম্পর্কযুক্ত। কেমন? জ্ঞান, দক্ষতা, শক্তি, সময়, এগুলো হচ্ছে মানবীয় সম্পদ। এই মানবীয় সম্পদগুলোকে আমরা সাধারণত কাজে লাগিয়ে চাহিদা পূরণ করে থাকি। তারপরে দেখো বস্তুবাচক সম্পদ। বস্তুবাচক সম্পদ বলতে অর্থ, টাকা পয়সা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধাদি, তাহলে সেগুলো হচ্ছে বস্তুবাচক সম্পদ। আর মানবীয় সম্পদের ভিতরে আরেকটি রয়েছে ব্যক্তিগত সম্পদ, সমষ্টিগত। এই যে মানবীয় সম্পদগুলো আমরা বলেছিলাম, এর কিছু ব্যক্তিগত আছে আর কিছু সমষ্টিগত। ব্যক্তি মানে নিজস্ব, আর সমষ্টি হচ্ছে দলগত। তারপরে দেখো অর্থনৈতিক ও অর্থনৈতিক সম্পদ। অর্থনৈতিক সম্পদগুলো কি? রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, অর্থ উপার্জন, এগুলো হচ্ছে অর্থনৈতিক সম্পদ। আর অর্থনৈতিক অর্থাৎ জ্ঞান, দক্ষতা, কর্মশক্তি, সময়, এগুলো হচ্ছে অর্থনৈতিক সম্পদ। আবার উৎস অনুসারে সম্পদের কিছু শ্রেণীবিভাগ রয়েছে, যেমন দূরের বা বৃহত্তর পরিবেশ, কাছের পরিবেশ, গৃহস্থালির পরিবেশ। দূরের বৃহত্তর পরিবেশ দেখো, বিভিন্ন রকম আমরা চিন্তা ভাবনা করে থাকি। এখন আমাদের বিভিন্ন রকম যে সম্পদগুলো রয়েছে, সঠিকভাবে দূরের সম্পদগুলোকেও আমরা সম্পদ বলছি। আর কাছের পরিবেশ, আমাদের আশপাশের যে পরিবেশ রয়েছে তার থেকে যে সম্পদ পাচ্ছি সেগুলোকে আমরা কাছের সম্পদ বলছি। আর গৃহস্থালির পরিবেশ বলতে আমাদের গৃহের মধ্যে যে সম্পদগুলো রয়েছে তাকে আমরা গৃহস্থালির পরিবেশ বলছি। এখানে যে সম্পদগুলোকে ব্যবহার করা হয় তা আমরা সঠিকভাবে সুন্দরভাবে কাজে লাগাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 3য় অধ্যায়ে গৃহ সম্পদ ব্যবস্থাপনা যে রয়েছে তার কিছু বিষয় তোমাদেরকে তুলে ধরলাম। পরবর্তী ক্লাসে এই 3য় অধ্যায়েরই আর বাকি অংশটুকু তোমাদের পড়াবো। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একসাথে তোমরা একইভাবে সঠিকভাবে নিতে পারবে না, সেই জন্যে আরেকটা ক্লাসে এই অধ্যায়ের বাকিটুকু তোমাদেরকে আমি পড়াবো। তো স্নেহের শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি।